Hi, this is Mazhar Rakib from Fast Learn English. আজকে আমি আলবার্ট ক্যামুয়ের লেখা দ্য আউটসাইডার এই নোবেলটি নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে এটার পার্ট 2 তে থাকছে এটা সামারি। তো সামারিতে মূলত আমরা এটার একটা ব্রিফ আইডিয়া দেওয়ার ট্রাই করব এটা সম্পর্কে, এই নোবেলটি সম্পর্কে। সো তোমরা আমার সাথেই থাকো, আর পার্ট 1 যদি তোমরা মিস করে থাকো অবশ্যই তোমরা পার্ট 1টা দেখে নাও। ওখানে আমি এটার ক্যারেক্টার্স, থিম, সেটিং ওগুলা নিয়ে আলোচনা করেছিলাম। সো ওটা তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে, সেই সাথে ইন স্ক্রিন আই আইকন এগুলা চেক করলে তোমরা পেয়ে যাবো। সো তোমরা ওটাও দেখে নিও। সো আমরা এখন এটা সামারিতে যাই। Marceau, a young man living in Algiers, he is indifferent about life. His mother lived in a nursing home in Marengo. তো এই যে ক্যারেক্টার মার্সো, সে একজন ইয়াং ছেলে। সে আলজিয়ার্সে বসবাস করে, যেটা কিনা আলজেরিয়ার ক্যাপিটাল বা ওটার রাজধানী। আর সে মানে তার জীবন সম্পর্কে খুব বেশি ইনডিফারেন্ট থাকে, খুবই উদাসীন থাকে। আমরা এখানে খুব উদাসীন একটা ক্যারেক্টার হিসেবে তাকে দেখতে পাবো। দেন হিজ মাদার লিভড এ নার্সিং হোম ইন ম্যারেঙ্গো। ম্যারেঙ্গোতে একটা নার্সিং হোমে তার মা বসবাস করে। তো একবারে এই নোবেলটির শুরুতে আমরা একটা সেন্টেন্স পাই, যেটা কিনা এই মার্সোর মুখ থেকে হয় আর কি। তার একটা ডায়লগ যেমন, মামন ডাইড টুডে অর ইয়েস্টারডে, মেবি আই ডোন্ট নো। তো এইরকম একটা কথা দিয়েই সে যখন হঠাৎ শুনতে পায় তার মা মারা গেছে, তখন টেলিগ্রামের মাধ্যমে তার কাছে একটা নিউজ আসে যে তার মা মারা গেছে, তখন সে এই সেন্টেন্সটা উচ্চারণ করে। সো দ্য নোবেল বিগিনস উইথ দ্য ওয়ার্ডস অফ মার্সো। নোবেলটা মার্সোর এই সেন্টেন্সটা দিয়ে শুরু হয়। হি গট নিউজ অফ হিজ মাদার্স ডেথ থ্রু এ টেলিগ্রাম, এবং একটা টেলিগ্রামের মাধ্যমে তার মায়ের মৃত্যুর খবর সে শুনতে পায়। The news of his mother's death does not stir him emotionally. Marceau goes to Marengo and attend his mother's funeral. He spends the whole night sleeping, even he did not want to see his mother for the last time. মার্সো সে যখন তার মায়ের মৃত্যুর খবর শুনতে পায়, সে তখন ম্যারেঙ্গোতে যায় তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়াতে অ্যাটেন্ড করার জন্য, এবং সে সারা রাত ঘুমায়, এবং সে লাস্ট বারের জন্য তার মায়ের মুখ দেখতে চায় না। তার মধ্যে মানে কোনো ধরনের সিরিয়াসনেস কাজ করে না এখানে। মার্সো সিটস ইন ফ্রন্ট অফ হিজ মাদার্স কফিন, হি স্মোকস অ্যান্ড স্লিপ in chair. When the funeral is over, he comes back from there and sleeps for a long time, then goes on a swim, goes on a date with his girlfriend, and spends time watching comedy movies. তো আমরা এখানে দেখি সে যখন তার মাকে দেখতে যায়, তো সে মূলত দেখেও না ওইভাবে, সে তার মায়ের কফিনের সামনে বসে থাকে, বসে বসে স্মোক করে, চেয়ারে শুয়ে থাকে, মানে এইভাবে সে থাকে সেখানে। এবং যখন তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া তখন সম্পূর্ণ হয়, তখন সে সেখান থেকে চলে আসে এবং সে একটা লম্বা ঘুম দেয়। এরপর সে সেখান থেকে উঠে সে সুইমে যায়, সাঁতারে, এবং তার গার্লফ্রেন্ডের সাথে সে ডেটে যায়। ইভেন সে তার সাথে কমেডি মুভি দেখে, মানে খুব চিল একটা মোডে থাকে সে তখনও। মানে তার যে মা মারা গেছে এটা মানে তার অ্যাক্টিভিটিস বা এগুলাতে বোঝা যায় না। সো এই হচ্ছে অবস্থা। অল ইন অল, দ্য ইমেজ অফ অ্যান ইমোশনলেস ক্রুয়েল ইয়াং ম্যান ইমার্জেস থ্রু মার্সো। আর মার্সোর মধ্যে একটা ইমোশনলেস ক্রুয়েল একজন মানুষের ইমেজ ফুটে ওঠে। সো এটার কারণে এটার নাম রাখা হয়েছে দ্য আউটসাইডার অথবা দ্য স্ট্রেঞ্জার। সো এই ক্যারেক্টারের মধ্যে দিয়ে কিছু থিম তুলে ধরেছেন আলবার্ট ক্যামো, যেমন এখানকার যে এক্সিস্টেন্সিয়ালিজম, সেই সাথে অ্যাবসার্ডিটি, এই থিমগুলা কিন্তু এই ক্যারেক্টার মধ্যে ফুটে ওঠে। আমরা যখন ক্যারেক্টারের আরো ডিপে যাব তখন আরো বুঝতে পারবো। Marceau developed a good relationship with his girlfriend Mary Cardona and had a physical relationship. এবং তার গার্লফ্রেন্ড ম্যারির সাথে তার একটা খুব ভালো বন্ধুত্ব, মানে খুব ভালো একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়ে যায়, এবং একটা সময় এটা একটা ফিজিক্যাল রিলেশনশিপের পর্যায়ে চলে যায়। When Mary says to marry her, Marceau expresses his indifference to marrying her, even saying that he does not love Mary. যখন ম্যারি মূলত তারা দুজনকে পছন্দ করে, এটাই তো।
যাই হোক, ম্যারি যখন তাকে ফোর্স করে তাকে বিয়ে করার জন্য, মার্সোকে, মার্সো তখন তাকে বিয়ের ব্যাপারে খুবই উদাসীনতা দেখায় এবং সে এটাও বলে যে মানে বিয়ে সম্পর্কে একদম তার মানে খুব কি বলবো অত বেশি আগ্রহ দেখায় না, এবং সে বলে যে সে ম্যারিকে ভালোই বাসে না, এরকম একটা কথা বলে। নোয়িং দিস ম্যারি স্টিল ওয়ান্টস টু ম্যারি মার্সো। তো ম্যারি এত বেশি ইমোশনাল হয়ে গেছিল যে সে এত কিছু শোনার পরেও সে মার্সোকে বিয়ে করতে চায়। One day, Marceau goes on holiday with his neighbor Raymond to the beach house of Raymond's friend Mason. রেমন্ডের একটা ফ্রেন্ড ম্যাসন, তার একটা সমুদ্র সৈকতের পাশে একটা কটেজ রয়েছে এবং সেখানে এই মার্সো রেমন্ডের সাথে যায়। রেমন্ড হচ্ছে তার একজন নেইবার, সে সাথে একজন ফ্রেন্ড। দেয়ার হি অ্যাক্সিডেন্টালি কিল্ড রেমন্ডস এক্স গার্লফ্রেন্ডস ব্রাদার দ্য আরবস। তো দ্য আরব নামের রেমন্ডের এক্স গার্লফ্রেন্ডের ব্রাদার, তাকে মার্সো খুন করে ফেলে একটা সময়। সো কেন খুন করে এটা আমরা দেখবো। অ্যাকচুয়ালি মার্সো হ্যাড সিন টু আরব ফলো রেমন্ড। ওয়ান আরব ইজ রেমন্ডস এক্স গার্লফ্রেন্ডস ব্রাদার। দে approached and stabbed Raymond. Afterward, Raymond and Marceau found the two Arabs. Raymond wants to shoot, but Marceau stops him. After returning home, Marceau goes for a walk on the beach and meets the two Arabs again. When one Arab pointed a knife at him, he shot and killed him. তো এটা এখানকার কাহিনী হচ্ছে একটা সময় ওরা তো ওখানে যায়, একটা বিচে ঘুরতে যায়। তখন এই মার্সো একটা সময় দেখে কি দুইজন আরব তারা রেমন্ডকে ফলো করছিল। তাদের মধ্যে একজন ছিল রেমন্ডের এক্স গার্লফ্রেন্ডের ভাই। তো সে কি করে তখন রেমন্ডের উপর হামলা করে, তাকে মারতে যায়। তখন রেমন্ড এবং মার্সো তারা তাদের সাথে মানে একটু হাতাহাতি হয়। রেমন্ড তখন আবার তাকে যখন শুট করতে যায় তখন মার্সো আবার তাকে থামায় এবং এরপরে রেমন্ডকে সে বাসায় পৌঁছে দেয় তাদের কটেজে। দেন মার্সো আবার সেখানে আসে, আবার এই দুইজনের সাথে আবার মিট করে। দেন তাদের মধ্যে একজন যখন তাকে একটা ছুরি দিয়ে মানে তার উপর আক্রমণ করতে আসে তখন সে তাকে শুট করে এবং তাকে সেখানে মেরে ফেলে। তো এই ছিল এটার ঘটনা। দেন মার্সো ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু প্রিজন. His lawyer is very upset to him because even after this crime he had no remorse, and he also had no grief after the death of his mother. তো এই যে মার্সোকে যখন থানায় অ্যারেস্ট করে নিয়ে যায় তখন তাকে বন্দি করা হয় এবং তার লয়ারও কিন্তু তার ব্যাপারে খুব আপসেট ছিল যে তার লয়ারকে সে কোনো ধরনের কোপারেট করতে পারছিল না। আর সে দেখে যে সে এই খুনটা করার পরেও কিন্তু তার মধ্যে কোনো ধরনের রিগ্রেট থাকে না। ইভেন লয়ার এটাও জানতে পারে যে তার মা যখন মারা যায় তার মায়ের মৃত্যুতেও তার কোনো ধরনের মানে শোক থাকে না। সো মানে সে মনের দিক থেকে খুবই হার্ড প্রকৃতির একটা পার্সন ছিল, এটা বুঝাচ্ছে এখানে। ইন দ্য কোর্ট দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড লয়ার tried to help him but he failed to give the necessary evidence to defend himself. তো কোর্টের মধ্যে ম্যাজিস্ট্রেট এবং লয়ার তাকে হেল্প করার জন্য ট্রাই করে, বাট সে তাকে মানে বাঁচানোর মানে কোনো ধরনের এভিডেন্স তাদেরকে দিতে পারে না বা কোনো ধরনের হেল্প করতে পারে না এই ক্ষেত্রে। In the trial, he was considered to be a cool-blooded murderer. আর তাকে ওখানে একজন মানে খুব ঠান্ডা মস্তিষ্কের একজন মার্ডারার হিসেবে কনসিডার করা হয় এবং হিজ ডেথ সেন্টেন্স ওয়াজ অ্যানাউন্সড, এবং তার মৃত্যুদণ্ড সেখানে দিয়ে ফেলে। When the church priest wanted to meet him after the trial, he refused and insulted him. Marceau tells him that he has no faith in God. Then, thinking about his own death, Marceau found some meaning in life. In the end, he accepts his death and does not try to lie. তো যখন মানে তার ট্রায়াল ওখান থেকে যখন সে বের হয় তখন তো
তাকে মৃত্যুদণ্ডের জন্য অনেকটা তাকে প্রস্তুত করানো হয় এবং একজন চার্চ প্রিস্ট আসে তার সাথে মিট করার জন্য। আর তাকে কিন্তু মার্সো রিফিউজ করে দেয় এবং খুব ইনসাল্ট করে এবং সে বলে যে সে গডের প্রতিও তার কোনো ধরনের ফেইথ নাই এবং একটা সময় সে মানে দেখা যায় যে সে তার ডেথকে অ্যাকসেপ্ট করে নেয় এবং সে বাঁচতে চায় না বা এটা নিয়েও তার কোনো ধরনের কিছু কাজ করে না, অর্থাৎ সে মানে জীবন যাচ্ছে যাবে বা আহ মৃত্যু সময় হলে মানুষ মারা যাবে এইরকম একটা ধ্যান ধারণা থাকে তার। সো এটা নিয়েও তার কোনো ধরনের কোনো আক্ষেপ বা কোনো কিছুই নেই, যেটা দেখানো যায় আর কি। Basically, Marsu has no ambitions. His point of view is different. He sees life from a different perspective. তো এখানে মূলত দেখা যায় যে তার লাইফের মধ্যে তার কোনো ধরনের অ্যাম্বিশন থাকে না। সে লাইফটাকে একটা ডিফারেন্ট ভিউ থেকে দেখে এবং লাইফটাকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখে। হি থিংস ইট ইজ আনরিজনেবল টু ক্রাই ওভার হিজ মাদার্স ডেথ, ম্যারেজ ইজ অ্যান ইলজিক্যাল ম্যাটার টু হিম, অ্যান্ড ইট ইজ অলসো আনরিজনেবল ফর হিম টু টেক হিজ সাইড ইন দ্য ট্রায়াল। তো এই যে তার মায়ের মৃত্যুতে কান্না করা এটাও তার কাছে একটা আনরিজনেবল থিং হিসাবে সে এটা মনে করে এবং বিয়ে করা বা যেমন তার গার্লফ্রেন্ড তাকে বিয়ে করার জন্য বলছিল, সো বিয়ে করা তার কাছে মনে হয় যে একটা ইললজিক্যাল ম্যাটার। সো এই বিষয়গুলা যেমন আহ, এই যে যখন তার বিচার হয়, সে যখন একজনকে মেরে ফেলে, যখন তার এটা নিয়ে বিচার হয়, তখন ওটাতে যে সে তার পক্ষে থাকবে বা সে তাকে নির্দোষ প্রমাণ করার ট্রাই করবে, এটাও তার কাছে একটা আনরিজনেবল থিং মনে হয়। মানে লাইফ যেমন যাচ্ছে যাবে এইরকম একটা, মানে পুরাই সে একটা স্ট্রেঞ্জার। সো for these reasons, Marceau has been called the outsider or the stranger. So এই কারণেই কিন্তু তাকে বলা হচ্ছে দ্য আউটসাইডার অথবা দ্য স্ট্রেঞ্জার। তো এই ছিল মূলত এখানকার সামারিটা। সো এই মার্সো ক্যারেক্টার, এখানে আমরা তাকে খুব ইনডিফারেন্ট একটা ক্যারেক্টারে দেখি। সে খুব উদাসীন থাকে তার লাইফ নিয়ে, তারপর তার যে লাইফের বিষয়গুলা কিছু ইভেন্ট থাকে সব ব্যাপারে সে উদাসীন থাকে আর লাইফটাকে সে একটা ফ্লোর মধ্যে মানে ছেড়ে দিয়েছে। লাইফ যেভাবে যাচ্ছে যাবে, মানে লাইফে যে কোনো কিছু পাওয়ার জন্য কিছু করতে হবে এটাও সে মনে করে না, বা তার সাথে যদি কোনো অন্যায় হয় এটার জন্য সে কিছু একটা করতে হবে, এটাকেও তার কাছে মানে আনরিজনেবল একটা থিঙ্ক মনে হয়। সো এই ছিল মূলত বিষয়। আর এটার থিমগুলা হচ্ছে অ্যাবসার্ডিটি, এক্সিস্টেন্সিয়ালিজম, এগুলো আমরা মূলত এই ক্যারেক্টারের মধ্যে অলরেডি পেয়ে গেছি। সো তোমরা যারা পার্ট ওয়ানটা দেখো না, এখানকার পার্ট ওয়ানটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে, সেই সাথে ভিডিওর ইন্ডি স্ক্রিন আই আইকন, এখানে গিয়েও দেখে নিতে পারো। আর এইটার নোবেলটা যদি পুরোটা তোমরা পড়ে থাকো, পড়লে আরো বেশি ডিটেলস জানতে পারবা এটা সম্পর্কে। এটার যেই থিমগুলা বা এটার যেই ইনার মিনিং গুলা, এগুলা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবা। সো তোমরা এটা ট্রাই করবা যে এটার মেইন গল্পটা পড়ার। আর তোমরা যারা আমার কোর্স ফলো করো, আমার কোর্স নিতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করে কোর্সগুলো নিতে পারো, যেমন ক্রিটিসিজম, লিঙ্গুইস্টিক, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এগুলো সহ অন্যান্য যে হার্ড সাবজেক্টগুলো আছে এগুলার কোশ্চেন ওয়াইজ যে কোর্স রয়েছে ওগুলা নিতে পারো। আর ওগুলাতে ভিডিও সহই থাকবে, ভিডিওতে এক্সপ্লেন করা হবে হ্যান্ড নোট থেকেই। সো আশা করি ওটা তোমাদের খুব উপকার হবে। আর যারা ব্যাচে পড়তে চাও আমার কাছে, তারাও যোগাযোগ করতে পারো। সো আমি ট্রাই করব তোমাদের রেসপন্স করার। আর আশা করি তোমরা এক্সামেও ভালো করতে পারবা, আই হোপ। সো আজ এ পর্যন্তই। টেক কেয়ার, টেক লাভ, টাটা।